কথা বলা হয় যে ভাগ্য কখনো কখনো আবর্জনার স্তূপ থেকে চমক ওঠে, কিন্তু আশার জন্য, যার নিজের জীবনই যেন কোনো ফেলে দেওয়া আবর্জনার থেকে কম ছিল না, এই কথা শুধু একটা মজা ছিল। ১৯ বছরের আশা, মা বাবার চেহারা তার মনে পড়ত না, এবং ঘরের মানে ছিল মুম্বাইয়ের কোনো ফ্লাইওভারের নিচে বিছানো একটা ছেঁড়া বস্তা। তার দুনিয়া কবার বাছাই থেকে শুরু হতো এবং রাতের অন্ধকারে ভুখা পেটে ভয়ে জড়ানো হয়ে শেষ হয়ে যেত। সেই রাতে শহর তার পুরো গতিতে ছিল। আকাশ ছোঁয়া ইমারতগুলো তাদের আলোয় গর্বিত ছিল, এবং দামি গাড়িগুলো সেই রাস্তায় জলের ছিটে ছড়াতে ছড়াতে যাচ্ছিল। মুষলধারে বৃষ্টি হচ্ছিল। আশা প্লাস্টিকের একটা ছেঁড়া চাদরে গুটিসুটি মেরে একটা বন্ধ দোকানের ছাউনির নিচে লুকিয়েছিল। আজ তাকে শুধু একটা শুকনো রুটি মিলেছিল। পেটে ইঁদুর নয়, যেন ভুখা নেকড়ে দৌড়াচ্ছিল। ঠিক তখনই সেই বড় দুর্গন্ধযুক্ত আবর্জনার ডাস্টবিনের পিছন থেকে বৃষ্টি আর গাড়িগুলোর শব্দকে চিরে একটা দমিত সরু গলার আওয়াজ এলো, উই উই। আশা প্রথমে তাকে ভ্রম ভাবল, হয়তো ভুখে তার মাথা ঘুরছিল, কিন্তু আওয়াজ আবার এলো, এবার আরও স্পষ্ট। কোনো বেড়াল ছানার মতো নয়, এটা একটা মানুষের শিশুর কন্যার আওয়াজ ছিল। তার হৃদয়ে জোরে ধক করে উঠল। ভয়ে ভয়ে সে বৃষ্টিতে বাইরে বেরোল। দুর্গন্ধে তার নাক ফেটে যাচ্ছিল, কিন্তু তার পা আবর্জনার ডাস্টবিনের দিকে এগিয়ে যেতে থাকল। সে ভেজা আবর্জনার স্তূপ সরাল, এবং যা দেখল তাতে তার আত্মা কেঁপে উঠল। একটা নোংরা তোয়ালেতে মোড়ানো, বৃষ্টিতে প্রায় নীল হয়ে যাওয়া একটা নবজাতক শিশু। তার চোখ বন্ধ ছিল, কিন্তু তার ছোট্ট মুখ কাঁদার জন্য খোলা ছিল। আশা এক মুহূর্তের জন্য সেখানেই জমে গেল। সে নিজে একটা পরিত্যক্ত ছিল, আজ তাকে আরেকটা পরিত্যক্ত মিলে গেল। তার প্রথম চিন্তা ছিল, এখান থেকে ভাগ, এটা আরেকটা বিপদ, আমি নিজেকে পালতে পারি না, এটাকে কি করে পালব। কিন্তু যেই সে ঘুরল, শিশুটা একটা জোরে সিস দিল। সেই সিস আশার হৃদয়ে তীরের মতো বিঁধে গেল। সে ফিরে এসে কাঁপা হাতে শিশুটাকে তুলে নিল এবং নিজের বুকে জড়িয়ে ধরল। সে নোংরা ছিল, দুর্গন্ধযুক্ত ছিল, কিন্তু জীবিত ছিল। আশা তাকে তার ছেঁড়া ভেজা শালে মুড়িয়ে ফেলল এবং ছাউনির নিচে ফিরে এলো। তাকে জানা ছিল না যে যাকে সে দুনিয়ার সবচেয়ে পরিত্যক্ত টুকরো ভাবছিল, সে আসলে এই শহরের সবচেয়ে বড় ধনুকুবের রাজবংশ মালহোত্রার অপহৃত ছেলে ছিল। শিশুটা তার কোলে ছিল, কিন্তু আশার পুরো শরীর কাঁপছিল। তাকে ঠান্ডা লাগছিল নাকি ভয়ে, সে নিজেও জানত না। শিশুর সিস্কারগুলো এখন হালকা হয়ে গিয়েছিল, সে হয়তো ঠান্ডায় শক্ত হয়ে গিয়েছিল। আশা ঘাবড়ে তার শাল আরও শক্ত করে মুড়িয়ে দিল। তাকে শিশুর ছোট্ট হৃৎস্পন্দন তার পাঁজরে অনুভব হচ্ছিল। হে ভগবান, আমি কি করব? সে ভাবল সে পুলিশের কাছে যেতে পারে, কিন্তু পুলিশের নাম শুনতেই তার হাত পা ঠান্ডা হয়ে যেত। তারা কতবার তাকে এবং তার মতো গৃহহীনদের সেখান থেকে তাড়িয়েছে, লাঠি মেরেছে। যদি আমি এটাকে পুলিশকে দিই, তাহলে তারা প্রথমে আমাকেই হাজার প্রশ্ন করবে। কোথাও যদি তারা আমার উপরই চুরির অভিযোগ লাগিয়ে দেয়, তাহলে? এই ভয় তার হৃদয়ে বসে গেল। বৃষ্টি একটু থেমেছিল। শিশুর দুধ দরকার ছিল, সে ভুখা ছিল। আশা তার নিজের ভুখের চেয়ে সেই ছোট্ট প্রাণের ভুখ বেশি অনুভব করছিল। সে শিশুর মুখ পরিষ্কার করার চেষ্টা করল। সে খুব সুন্দর ছিল, ফর্সা, যেন মার্বেলের মতো, ঠিক সেই ধনী ঘরের বাচ্চাদের মতো যাদের সে বড় গাড়ির কাচের পিছনে হাসতে দেখত। ঠিক সেই সময় শহরের অন্য অংশে মালহোত্রা ম্যানশন নামের প্রাসাদে কেয়ামত এসে গিয়েছিল। রাজবংশ মালহোত্রা, যার সম্পদের কোনো হিসেব ছিল না, আজ অসহায় দাঁড়িয়েছিল। তার ৬ মাসের ছেলে, তার একমাত্র উত্তরাধিকারী, তার নিজের ঘর থেকে কড়া নিরাপত্তা সত্ত্বেও অপহৃত হয়ে গিয়েছিল। ঘর পুলিশ, মিডিয়া এবং আত্মীয়দের দিয়ে ভর্তি ছিল। রাজবংশের স্ত্রী অঞ্জলি সোফায় অজ্ঞান হয়ে পড়েছিল। আমার ছেলে চাই রাজবংশ, সে চেঁচিয়ে উঠল। তুমি বলতে এই ঘরে পরিন্ডাও পাখা মারতে পারবে না, সে কোথায়? রাজবংশের চেহারা পাথরের মতো ছিল। তাকে ১ ঘন্টা আগে মুক্তিপণের ফোন এসেছিল, ৫০ কোটি, নয়তো তোমার ছেলেকে ভুলে যাও। কিন্তু যখন রাজবংশ টাকা দেওয়ার জন্য হ্যাঁ বলল, তখন ওপাশ থেকে ফোন কেটে গেল। তারপর থেকে নীরবতা। রাজবংশ জানত যে এটা শুধু টাকার ব্যাপার নয়, এটা তার কোনো পুরনো শত্রু, কেউ যেটাকে শুধু দেউলিয়া নয়, পুরোপুরি ধ্বংস হতে দেখতে চায়। এদিকে ফ্লাইওভারের নিচে আশা একটা সিদ্ধান্ত নিল। সে শিশুটাকে ছেড়ে দিতে পারবে না, অন্তত যতক্ষণ না সে ঠিক হয়ে যায়। সে তার পকেট হাতড়াল। সারা দিনের কবারের আয় থেকে বেঁচে থাকা শুধু ১২ টাকার কয়েন। সে শিশুটাকে বুকে চেপে ধরল এবং বৃষ্টিতে বাইরে বেরিয়ে পড়ল। কাছাকাছি রেলওয়ে স্টেশনে ২৪ ঘন্টা চায়ের দোকান খোলা থাকত।
তাকে দুধ দরকার ছিল শিশুর জন্য। সে ভাবেনি যে এই সিদ্ধান্ত শুধু সেই শিশুর নয়, তার নিজের ভাগ্যের রেখাগুলো চিরকালের জন্য বদলে দেবে। 12 টাকার দাম আজ আশা বুঝতে পারছিল। তার জীবনে সে এই কয়েনগুলো শুধু নিজের ভুক মেটানোর জন্য গুনেছিল, কিন্তু আজ এই কয়েনগুলো একটা জীবন বাঁচানোর জামানত ছিল। সে শিশুটাকে তার শালে শক্ত করে মুড়িয়ে বৃষ্টির জোরে থাপ্পড় থেকে বাঁচাতে বাঁচাতে স্টেশনের দিকে দৌড়াল। প্রতিটা ছিটে যা শিশুর ওপর পড়ার বদলে তার পিঠে পড়ত, তাকে এক অদ্ভুত সান্ত্বনা দিত। স্টেশনের চায়ের দোকানে কয়েকজন কুলি এবং রিকশাওয়ালা জড়ো হয়েছিল, যারা বৃষ্টি থামার অপেক্ষা করছিল। দোকানের মালিক রামু কাকা ভাঁড়ে চা ফুটাচ্ছিল। আশা তার অবস্থায় লজ্জাবোধ করছিল, ভিজে, নোংরা এবং কোলে একটা শিশু। কাকা, তার গলা কাঁপছিল, একটু একটু দুধ মিলবে? রামু তাকে মাথা থেকে পা পর্যন্ত ঘুরে দেখল। দুধ রাত 2টায়, এবং তোর কাছে টাকা আছে? এটা ধর্মশালা নয়, ভাগ এখান থেকে। টাকা আছে। আশা তাড়াতাড়ি তার ময়লা মুঠো খুলল এবং সেই 12 টাকার কয়েনগুলো তার গলায় রেখে দিল। শুধু একটু, এই শিশুটা ভুখা। রামুর দৃষ্টি এখন শিশুর ওপর পড়ল, যে আশার শালে একটা ছোট্ট গোছার মতো মোড়ানো ছিল। তার হৃদয় গলে গেল না, কিন্তু ব্যবসার হিসেব স্পষ্ট ছিল। 1 টাকায় 1 কাপ চা আসত, দুধ নয়। ঠিক তখনই একটা কুলি, যে তার চা খাচ্ছিল, বলল, আরে দে দে রামু, মেয়েটা নয়, শিশুর জন্য মাগছে, তোরও তো নাতনি আছে। রামু কিছু বকবক করতে করতে একটা ছোট্ট স্টিলের গ্লাসে একটু গরম দুধ ঢেলে দিল এবং আশার দিকে এগিয়ে দিল। নে, এবং এখন যা এখান থেকে, গ্রাহক খারাপ হয়। আশা লুফে গ্লাস ধরে নিল, তার হাত কাঁপছিল। সে দোকান থেকে একটু দূরে একটা বেঞ্চের নিচে গুটিয়ে বসল। এখন সবচেয়ে বড় সমস্যা ছিল শিশুকে দুধ খাওয়ানো। তার কাছে না বোতল ছিল, না চামচ। সে তার শালের একটা কোণা দেখল, যা বৃষ্টিতে ভিজে যাওয়া থেকে একটু বেঁচে গিয়েছিল। সে তা গ্লাসে ডুবিয়ে দুধের ফোঁটাগুলো শিশুর মুখে টপকাতে লাগল। প্রথমে শিশুটা কোনো নড়াচড়া করল না। আশার হৃদয় ডুবে গেল, কোথাও যদি এটা। কিন্তু তারপর যেই দুধের আরেকটা ফোঁটা তার ঠুঁটে পড়ল, শিশুটা জোরে মুখ চালাল। সে ভুখা ছিল। আশা তাড়াতাড়ি কাপড় ডুবিয়ে তার মুখে চিপে দিতে লাগল। গ্লাস খালি হয়ে গেল, কিন্তু শিশুর শিষ্কার বন্ধ হয়ে গিয়েছিল। সে তার ছোট্ট চোখ খুলল এবং সোজা আশার মুখের দিকে তাকিয়ে রইল। সেই এক নজরে জানি না কি ছিল, যে আশার নিজের চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল। আজ পর্যন্ত তাকে কেউ এভাবে দেখেনি। এই শিশুর চোখে না ঘৃণা ছিল, না বিতৃষ্ণা, না করুণা, শুধু একটা প্রয়োজন ছিল, এবং আজ সেই প্রয়োজন আশা পূরণ করেছিল। সে শিশুটাকে আবার বুকে জড়িয়ে ধরল এবং তার পিঠ থাপথাপাতে লাগল। ওদিকে মালহোত্রা ম্যানশনে রাজবংশ মালহোত্রা তার ফোনে চেঁচাচ্ছিল। কমিশনার থেকে মুখ্যমন্ত্রী পর্যন্ত সবাই তার এক ফোনে দাঁড়িয়ে যেত, কিন্তু তার ছেলে নিখোঁজ ছিল। ঠিক তখনই তার চিফ অফ সিকিউরিটি খান্না দৌড়ে এলো। স্যার, এটা খুব বড় গণ্ডগোল। বিক্রান্ত নিখোঁজ। বিক্রান্ত সেই লোকটা যাকে রাজবংশ ভাইয়ের মতো মানত, যে তার ছেলের পার্সোনাল বডিগার্ড ছিল। মানে রাজবংশের গলা ঠান্ডা হয়ে গেল। তার শিফট এখনও শেষ হয়েছে, কিন্তু সে ঘরে নেই। তার ফোন বন্ধ। এবং স্যার, শিশুর নার্সারির সিক্রেট ক্যামেরার শেষ ফুটেজে বিক্রান্তি শিশুকে তুলে বাইরে নিয়ে যাচ্ছে। এটা শুধু অপহরণ নয় ছিল, এটা বিশ্বাসঘাতকতা ছিল। সবচেয়ে কাছের মানুষের বিশ্বাসঘাতকতা। বিশ্বাসঘাতকতা, এই শব্দটা রাজবংশ মালহোত্রার জন্যে শুধু ব্যবসার দুনিয়ায় অর্থ রাখত। সে কখনো ভাবেনি যে এই বিষ তার নিজের ঘরে, তার পরিবারে পৌঁছবে। বিক্রান্ত, যাকে সে তার ছায়ার মতো মানত, যাকে সে তার ছেলের সুরক্ষা দিয়েছিল, সেই খুনি বেরিয়ে পড়ল। রাজবংশের চোখে অশ্রু নয়, আগুন ছিল। তাকে খুঁজে বার করো। সে কমিশনারের উপর চেঁচিয়ে উঠল, জীবিত বা মৃত, আমার ছেলেকে শুধু ফিরিয়ে চাই, এবং বিক্রান্তকে আমার সামনে নিয়ে এসো। শহরের প্রতিটা নাকায় বিক্রান্তের ছবি ছিল। প্রতিটা পুলিশ স্টেশনকে অ্যালার্ট করা হয়ে গিয়েছিল। রাজবংশ তার প্রাইভেট সিকিউরিটিকেও কাজে লাগিয়ে দিয়েছিল। এটা শুধু একটা শিশু খোঁজার অভিযান নয় ছিল, এটা একটা আহত সিংহের তার শত্রুর শিকার ছিল। কিন্তু বিক্রান্ত চালাক ছিল। সে জানত যে রাজবংশ তাকে জমিন আসমান থেকেও খুঁজে বার করবে। তার উদ্দেশ্য শুধু মুক্তিপণ নয় ছিল, তার উদ্দেশ্য ছিল রাজবংশকে সেই যন্ত্রণা অনুভব করানো যা সে কখনো বিক্রান্তকে দিয়েছিল। এটা একটা পুরনো গভীর ক্ষতের প্রতিশোধ ছিল। ওদিকে স্টেশনের বেঞ্চে বসা আশার কাছে এই সব ঝড়ের কোনো খবর ছিল না।
তার কাছে দুনিয়া সেই শিশুর ছোট্ট শ্বাসপ্রশ্বাস পর্যন্তই সীমিত হয়ে গিয়েছিল। দুধ খেয়ে শিশুটা ঘুমিয়ে পড়েছিল, কিন্তু ঠান্ডা এখনও ছিল। রামু কাকার দোকানও এখন বন্ধ হতে শুরু করেছিল। আশাকে সেখান থেকে যেতে হতো। এটাকে কোথায় নিয়ে যাব? সে ভাবল, ফ্লাইওভারের নিচে তার জায়গায় আজ হয়তো অন্য কেউ দখল করে নিয়েছে, কিন্তু তার কাছে তো আর অন্য কোনো ঠিকানা ছিল না। সে শিশুটাকে শক্ত করে ধরল এবং আবার সেই অন্ধকার রাস্তায় হাঁটতে শুরু করল। যখন সে ফ্লাইওভারের নিচে তার পুরনো জায়গায় পৌঁছল, তখন দেখল যে সেখানে জল জমে গিয়েছে। তার বস্তা এবং কার্ডবোর্ড, যা তার বিছানা ছিল, সব ভেসে গিয়েছে। তার চোখে আবার অসহায়ত্ব ভেসে উঠল, কিন্তু কোলে ঘুমন্ত শিশুকে দেখে সে সাহস জোগাড় করল। সে পুলের সবচেয়ে শুকনো কোণে গেল, যেখানে কয়েকটা বড় বড় সিমেন্টের পাইপ রাখা ছিল। সে একটা পাইপের ভিতরে ঢুকে গেল। এই জায়গা শুকনো ছিল এবং বাতাস থেকেও বাঁচাত। এটা আজ রাতের জন্যে তাদের প্রাসাদ ছিল। আশা তার কবার বাছাইয়ের বস্তা মাটিতে বিছিয়ে দিল। তারপর তার শাল, যা এতক্ষণ একটু শুকিয়ে গিয়েছিল, তা বিছিয়ে দিল। সে শিশুটাকে তার ওপর শুইয়ে দিল। শিশুটা ঘুমে করবট নিল। আশা তাকে শুধু দেখতে থাকল। এত সুন্দর, ঠিক রাজার মতো। সে কাঁপা হাতে শিশুর গাল ছুঁয়ে দিল। রাজা? হ্যাঁ, আমি তোকে রাজা বলবো। সে নিজেও জানত না যে অজান্তে সে শিশুকে তার আসল নাম না হোক, তার আসল মর্যাদার নাম দিয়ে দিয়েছিল। সে তার ছেঁড়া কুর্তার একটা অংশ ছিঁড়ে ফেলল। তা কাছের নোংরা জলের কল থেকে ভিজিয়ে শিশুর মুখ এবং শরীর মুছতে লাগল। আবর্জনার সব নোংরা সরতেই শিশুটা আরও চকচক করে উঠল। তার গলায় একটা পাতলা সোনার চেন ছিল, যাতে একটা ছোট্ট আর লেখা লকেট ছিল। আশার দৃষ্টি তার উপর পড়ল, কিন্তু তার অর্থ সে বুঝতে পারল না। সে শুধু তা আবার কাপড়ের ভিতরে ঢুকিয়ে দিল, যাতে কারো নজর না পড়ে। সেই রাতে সেই ঠান্ডা সিমেন্টের পাইপে একটা গৃহহীন মেয়ে, যাকে দুনিয়া সবসময় ঠেলে দিয়েছে, একটা ধনকুবেরের উত্তরাধিকারীকে তার জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস দিচ্ছিল, তার যত্ন এবং তার শরীরের উষ্ণতা। সকালের প্রথম রশ্মি যখন সিমেন্টের পাইপের মুখে পড়ল, তখন আশার ঘুম ভাঙল। এক মুহূর্তের জন্য তাকে মনে হলো সে স্বপ্ন দেখছে, কিন্তু ঠিক তখনই তার বুকে একটা ছোট্ট নড়াচড়া হল। রাজা জেগে উঠেছিল। শিশুর নির্দোষ ভরা আওয়াজ আশাকে সেই ঠান্ডা তিক্ত সত্যের স্মরণ করিয়ে দিল, যা এখন তার জীবন হয়ে গিয়েছিল। সে এখন একা নয়, শিশুটা ভুখা ছিল এবং আশাও। তার কাছে না টাকা ছিল, না দুধ। সে জানত যে যদি তাকে এবং এই শিশুকে বেঁচে থাকতে হয়, তাহলে তাকে কবার বাঁচতে বেরোতে হবে। কিন্তু সেই ছোট্ট প্রাণকে পাইপে একা ছেড়ে যেতে পারবে কি করে? তার দৃষ্টি কাছের আবর্জনার স্তূপে পড়ল। সেখানে একটা পুরনো বিবর্ণ কিন্তু মজবুত দোপাট্টা পড়েছিল। আশা তা তুলে নিল, ঝেড়ে ফেলল এবং তারপর যেভাবে সে অন্য মহিলাদের করতে দেখেছিল, সে সেই দোপাট্টায় একটা ঝোলা বানাল। সে রাজাকে সাবধানে তার মধ্যে শুইয়ে দিল এবং তা তার বুকে বেঁধে নিল। শিশুটা এখন তার পিঠে নিরাপদ ছিল, তার হৃৎস্পন্দন অনুভব করছিল। আশা তার বস্তা তুলে নিল এবং পাইপ থেকে বাইরে বেরিয়ে এলো। গতরাতের বৃষ্টি শহরকে ধুয়ে দিয়েছিল, কিন্তু প্রতিটা খুঁটি এবং দেয়ালে একটা নতুন জিনিস লাগানো হয়ে গিয়েছিল। পোস্টার, নিখোঁজ, 1 কোটি পুরস্কার। পোস্টারে একটা হাসতে থাকা গোলমাটল শিশুর ছবি ছিল। আশার দৃষ্টি সেই ছবিতে আটকে গেল। তার হৃদয় যেন কেউ মুঠোয় চেপে ধরেছে। এটা রাজা ছিল। সেই চোখ, সেই নাক। সে কাঁপা হাতে পোস্টারের কাছে গেল। রাজবংশ মালহোত্রার ছেলে বিবান মালহোত্রা, বয়স 6 মাস, 1 কোটি। আশা তার জীবনে এতগুলো শূন্য একসাথে দেখেনি। 1 কোটি। এই টাকায় সে 100টা ঘর কিনতে পারত। তাকে আর কখনো ভুকা ঘুমোতে হতো না। এক মুহূর্তের জন্য তার মাথায় চিন্তা এলো, আমি এটাকে পুলিশকে ফিরিয়ে দেব, আমি ধনী হয়ে যাব। ঠিক তখনই একটা পুলিশের জিপ জোরে ব্রেক কষে সেখানেই কাছে থামল। দুজন হাবিলদার নেমে এলো এবং কাছেই ঘুমন্ত অন্য গৃহহীনদের লাঠি দিয়ে তুলে তাড়াতে লাগল। এখানে কোনো শিশু দেখেছিস বা এমন? হাবিলদার একটা ভিখারিকে পোস্টার দেখালো। না সাহেব। কোথায় সাহেব? সে ভয়ে কাঁপতে কাঁপতে বলল। ভাগো এখান থেকে সবাই। হাবিলদার লাঠি ঘুরিয়ে বলল। আশার রক্ত জমে গেল। সে বুঝে গেল, যদি সে বলে যে শিশুটা তাকে আবর্জনায় মিলেছিল, তাহলে কেউ তার কথা বিশ্বাস করবে না। তারা ভাববে যে এই নোংরা কবাড়ি মেয়েটাই 1 কোটির জন্য শিশুকে অপহরণ করেছে। তারা মারবে, জেলে ঢুকিয়ে দেবে। তার ভালো করার পুরস্কার তাকে একটা চোর এবং অপহরণকারী বানিয়ে দেওয়া হবে। ভয় তার পা জড়িয়ে ধরল। সে শক্ত করে তার ঝোলা ধরল, রাজার মুখকে দোপাট্টায় আরও লুকিয়ে ফেলল এবং বিনা শব্দে তাড়াতাড়ি পিছনে ঘুরে একটা সরু গলির অন্ধকারে ঢুকে গেল। এখন সে শুধু একটা অসহায় মেয়ে নয় ছিল, সে একটা পলাতক ছিল, যার বুকে এই শহরের সবচেয়ে মূল্যবান খজানা বাঁধা ছিল। গুলির অন্ধকারে আশার শ্বাসপ্রশ্বাস কোনো ঝড়ে আটকে পড়া নৌকোর মতো হাঁপাচ্ছিল।
তার পিঠে বাঁধা রাজা মানে বিবান মালহোত্রা শান্তিতে ঘুমাচ্ছিল, অজান্তেই যে তার ছোট্ট জীবন এই নামহীন গলিতে কত বড় হইচই মচিয়ে দিয়েছে। 1 কোটি, এই টাকা আশার মাথায় হাতুড়ির মতো বাজছিল, কিন্তু সেই টাকার চেয়ে বেশি তাকে পুলিশের লাঠি এবং জেলের কালো কুটরি দেখাচ্ছিল। তারা আমাকে মেরে ফেলবে। সে তার ভেজা কুর্তার হাতা দিয়ে অশ্রু মুছতে মুছতে ভাবল, তারা কখনো বিশ্বাস করবে না যে এটা আমাকে আবর্জনায় মিলেছিল। একটা গরিবের সত্য ধনীদের সন্দেহের সামনে সব সময় হারে। তাকে এখান থেকে বেরোতে হতো। এই এলাকার প্রতিটা পুলিশ এখন সেই শিশুকে খুঁজছে, কিন্তু কোথায় যাবে? ঠিক তখনই তাকে শহরের অন্য কোণে বসা ধারাভির ঝুপড়ি এলাকার কথা মনে পড়ল। সেই জায়গা যেখানে লক্ষ লক্ষ আশা বাস করত, যেখানে পুলিশও কাউকে খুঁজতে আগে 100 বার ভাবত। সেই ভিড়ে হয়তো সে এবং রাজা কয়েকদিন লুকিয়ে থাকতে পারবে। শিশুটা আবার ভুখে ছটফট করতে লাগল। আশার পেটও ভুখে জ্বলছিল, কিন্তু শিশুর প্রয়োজন বড় ছিল। তাকে টাকা দরকার ছিল দুধের জন্য। কবার বেঁচে এসে আজ কিছু কামাতে পারবে না। তার দৃষ্টি তার পায়ে গেল। তার পায়ের উপর একটা পাতলা কালো হয়ে যাওয়া পায়েল ছিল। তাকে মনে পড়ত না যে এটা তার কাছে কবে থেকে আছে। হয়তো এটাই একমাত্র জিনিস ছিল যা তার পরিবারের চিহ্ন ছিল। এটা শুধু রূপোর টুকরো নয় ছিল, এটা তার অস্তিত্বের, তার অতীতের একমাত্র প্রমাণ ছিল। সে কাঁপা হাতে সেই পায়েল খুলল। তার হৃদয়ে একটা টনক নড়ল। আজ সে তার শেষ সহায় এই শিশুর জন্য বলি দিচ্ছিল, যাকে সে শুধু কয়েক ঘন্টা আগে পেয়েছে। সে গলি থেকে বেরিয়ে সাবধানে সাবধানে একটা ছোট্ট সোনার দোকানে গেল। দোকানদার সেই ময়লা কুৎসিত মেয়ে এবং তার কালো পায়েলকে ঘৃণায় দেখল। এর 50 টাকা হবে, সে মুখ বাঁকিয়ে বলল। আশা জানত যে এটা বেশি দামের, কিন্তু তার কাছে তর্ক করার সময় ছিল না। সে 50 টাকার নোট নিল এবং কাছের মেডিকেল স্টোর থেকে একটা ছোট্ট দুধের বোতল এবং পাউডারের ডিব্বা কিনল। ঠিক সেই সময় শহরের একটা সস্তা লজে বিক্রান্ত টিভিতে তার নিজের মুখ দেখছিল। রাজবংশ মালহোত্রার সবচেয়ে বিশ্বস্ত সিকিউরিটি চিফই বেরিয়ে পড়ল অপহরণকারী। অ্যাঙ্কার চেঁচিয়ে উঠছিল। বিক্রান্ত রাগে টিভিতে বোতল ছুঁড়ে মারল। তার প্ল্যান ফেল হয়ে গিয়েছিল। তাকে শিশুটাকে আবর্জনায় ফেলে দেওয়ার কথা ছিল না। তার প্ল্যান ছিল যে সে শিশুটাকে তার এক সঙ্গীকে দেবে, যে তাকে শহরের বাইরে নিয়ে যাবে। কিন্তু শেষ মুহূর্তে তার সঙ্গী পিছিয়ে গেল এবং পুলিশের পাহারা কড়া হয়ে গেল। ঘাবড়ে গিয়ে সে শিশুটাকে সেই আবর্জনায় ফেলে দিয়েছিল, এই ভেবে যে কেউ না কেউ তাকে পুলিশের কাছে পৌঁছে দেবে এবং অভিযোগ তার ওপর পড়বে না। কিন্তু এখন শিশুও গেল এবং মুক্তিপণের 50 কোটিও, আর রাজবংশ তাকে ছাড়বে না। তাকে সেই শিশুকে খুঁজতে হতো, পুলিশের আগে। সে একমাত্র প্রমাণ ছিল যা হয়তো তার প্রাণ বাঁচাতে পারত। সে ভেষ বদলে আবার সেই ফ্লাইওভারের দিকে বেরিয়ে পড়ল। সেখানে রামু কাকা চাওয়ালা তাকে বলল, হ্যাঁ, একটা কবারই মেয়ে ছিল, রাতে একটা শিশুর জন্য দুধ মাগছিল। বিক্রান্তের চোখে একটা রক্তাক্ত চমক এলো। বিক্রান্তের চোখ শিকারীর মতো ছিল, এবং আশা তার সবচেয়ে সহজ শিকার। রামু কাকার থেকে পাওয়া তথ্যের সাহায্যে সে সেই এলাকার প্রতিটা গলি, প্রতিটা নোকর ছানছিল। সে জানত যে একটা কবার বাছা মেয়ে কোলে শিশু নিয়ে বেশি দূর যেতে পারবে না। তার উদ্দেশ্য স্পষ্ট ছিল, যদি শিশুটা তার কাছে ফিরে আসে তাহলে সে রাজবংশের সামনে তাকে বাঁচিয়ে নিয়ে যাবে এবং সব অভিযোগ এই নামহীন মেয়ের উপর চাপিয়ে দেবে। এবং যদি মেয়েটা আপত্তি করে তাহলে সে দুজনকেই চিরকালের জন্য চুপ করিয়ে দেবে। আশা এসব থেকে অজান্তে ধারাবীর ভুলভুলাইয়ার মতো সরু গলিগুলোর মুখে পৌঁছে গিয়েছিল। এখানকার ভিড়ে তাকে এক মুহূর্তের জন্য সান্ত্বনা অনুভব হল। এখানে সবাই নিজের লড়াই লড়ছিল, কারু কাছে অন্যের দিকে তাকানোর সময় ছিল না। সে একটা নোংরা কোণে বসে কাঁপা হাতে দুধের বোতল তৈরি করল। রাজা ভুখে বিলক ছিল। যেই বোতল তার মুখে লাগল, সে চুপ করে তাড়াতাড়ি দুধ খেতে লাগল। আশার চোখে অশ্রু ছিল, কিন্তু এটা ভয়ের নয়, এক অদ্ভুত সন্তোষের অশ্রু ছিল। আজ তার জীবনে প্রথমবার কেউ তার উপর এত নির্ভর করছিল। আজ প্রথমবার সে কারো জীবন বাঁচিয়েছে। অবশেষে পেয়েই গেলি তুই। একটা রুক্ষ ঠান্ডা গলা তার রোম খাড়া করে দিল। বিক্রান্ত তার ঠিক পিছনে দাঁড়িয়েছিল। তার চেহারা ঘৃণায় তেতে উঠেছিল। চল শিশু, আমাকে দে, তাড়াতাড়ি কর। আশার রক্ত জমে গেল। এটা সেই লোক নয় যার ছবি সে পোস্টারে দেখেছিল, কিন্তু তার চেহারায় সেই দুষ্টতা ছিল। সে বুঝে গেল যে এটা পুলিশের চেয়েও বড় বিপদ। সে রাজাকে তার বুকে চেপে ধরল এবং পিছিয়ে যেতে লাগল। না, এটা এটা আমার। তোর? বিক্রান্ত হাসল। তোর সামর্থ্য আছে এটাকে পালার? চল, ঝগড়া করিস না। সে শিশু ছিনিয়ে নেওয়ার জন্য ঝাঁপিয়ে পড়ল, কিন্তু এটা গত রাতের ভয় পাওয়া আশা নয় ছিল। এটা একটা মা ছিল। না! সে তার পুরো শক্তি দিয়ে চেঁচিয়ে উঠল এবং বিক্রান্তের হাত ঝেঁটকে দিল।
সে কাছে পড়ে থাকা একটা খালি ডিব্বা তুলে নিল এবং বিক্রান্তের মাথায় মারল। বিক্রান্ত এই পাল্টা আক্রমণে অবাক হয়ে গেল, কিন্তু পরের মুহূর্তেই তার রাগ সপ্তম আসমানে পৌঁছে গেল। তুই আমাকে মারবি ভিখারিন? সে আশার চুল ধরে টেনে মাটিতে ফেলে দিল। শিশুটা আশার কোল থেকে ছিটকে দূরে গিয়ে পড়ল এবং জোরে জোরে কাঁদতে লাগল। যেই বিক্রান্ত শিশুকে তুলতে ঝুঁকল, নড়িস না বিক্রান্ত। তীব্র ব্রেকের শব্দ এবং অনেক ভারী বুটের ধমকের সাথে গলির দুদিকের রাস্তা বন্ধ হয়ে গেল। রাজবংশ মালহোত্রা তার চোখে ঘৃণা নিয়ে পুলিশ কমিশনার এবং তার প্রাইভেট সিকিউরিটির সাথে দাঁড়িয়েছিল। তারা বিক্রান্তের ফোন ট্র্যাক করে ফেলেছিল। বিক্রান্ত সেখানেই জমে গেল। তার খেলা শেষ হয়ে গিয়েছিল। পুলিশ তাকে ধরে ফেলল। রাজবংশ তার ছেলের দিকে ছুটে গেল, তাকে তুলে নিল এবং বুকে জড়িয়ে ধরল। সে কাঁদছিল, তার ছেলেকে চুমো খাচ্ছিল। তারপর তার দৃষ্টি মাটিতে পড়ে থাকা আশার ওপর গেল। সে আহত ছিল, তার কপাল থেকে রক্ত পড়ছিল, কিন্তু তার চোখ এখনও রাজার ওপরই আটকে ছিল। এই মেয়েটা কে? কমিশনার জিজ্ঞেস করল। এটা অপহরণে জড়িত ছিল। বিক্রান্ত হাতকড়ায় চেঁচিয়ে উঠল। এই শিশু চুরি করেছিল। রাজবংশ আশাকে ঘুরে দেখল। তার চোখে সন্দেহ ছিল। আশা শুধু কাঁদছিল। না সাহেব, আমাকে এটা আবর্জনায় মিলেছিল, ফ্লাইওভারের নিচে। এটা ভুকা ছিল। আমি শুধু... তার গলা বন্ধ হয়ে গেল। সে তার পকেট থেকে বেঁচে থাকা খুচরো এবং দুধের খালি বোতল বার করে এগিয়ে দিল। আমি আমার পায়েল বেচে দিয়েছিলাম এর দুধের জন্য। রাজবংশ মালহোত্রা পাথর হয়ে গেল। সে এক নজর বিক্রান্তের দিকে তাকাল, যাকে সে ভাই মেনেছিল, সম্পদ দিয়েছিল এবং যে তার ছেলেকে আবর্জনায় ফেলে দিয়েছিল। এবং তারপর সে সেই গৃহহীন মেয়েকে দেখল, যার কাছে কিছুই ছিল না, তবু সে তার একমাত্র গয়না বেচে তার ছেলের প্রাণ বাঁচিয়েছিল। 1 কোটির পুরস্কার ছোট হয়ে গিয়েছিল। রাজবংশ শিশুটাকে তার স্ত্রীর হাতে দিল এবং মাটিতে বসা আশার সামনে হাঁটু গেড়ে বসল। সে তার নিজের হাতে আশার অশ্রু মুছিয়ে দিল। তুমি আমার ছেলেকে বাঁচাওনি। রাজবংশের গলা ভরে গেল। তুমি আজ আমাকে বাঁচিয়েছ। তুমি আমার বিশ্বাসকে বাঁচিয়েছ। সেই দিন শহর দেখল যে সবচেয়ে ধনী হৃদয় কখনো কখনো সবচেয়ে গরিব বুকে ধড়কায়। আশাকে পুরস্কার মিলল না, তাকে একটা পরিবার মিলল। রাজবংশ তাকে তার মেয়ের মতো গ্রহণ করল এবং বিবান মালহোত্রা রাজাকে পালার দায়িত্ব দিল, কারণ সে জানত যে সম্পদের চেয়ে বড় লালন পালন হয় এবং মানবতার চেয়ে বড় কোনো ধর্ম নেই।